হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে ক্লজেস। সমস্ত ক্লাসেরই একটা টপিক, প্রচুর কম্পিটিটিভ এক্সামেও ক্লজ আসে। যদি ভিডিওটা সামান্যও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ক্লজ জানবার আগে আমাদেরকে জানতে হবে ইংলিশ কোথা থেকে স্টার্ট হচ্ছে। দেখো, ইংলিশ আসছে প্রথমেই লেটার। লেটার মানে হচ্ছে এ বি সি ডি, তারপর আসছে দেখো ওয়ার্ড, তারপর ফ্রেজ, তারপর আসছে ক্লজ, এবং তারপর সেন্টেন্স, তারপর প্যারা, চ্যাপ্টার, টেক্সট। ঠিক আছে, তো আমাদেরকে জানতে হবে ক্লজ জিনিসটা কী। তো ক্লজটা কী? ক্লজটা হচ্ছে সেন্টেন্সের চেয়ে ছোট, আবার ফ্রেজের চেয়ে বড়। দুটো এক্সাম্পল দিয়েছি। প্রথমেই হি ইজ ইল, এটা কিন্তু ক্লজ নয়, এটা হচ্ছে একটা সেন্টেন্স। আবার দেখো, হি ক্যান নট গো টু স্কুল, এটাও কিন্তু একটা সেন্টেন্স, এটা কিন্তু ক্লজ নয়। ক্লজ কোথায় পাবো আমরা? মনে রাখবে অবশ্যই, ক্লজেস আর ফাউন্ড অনলি ইন কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস। ক্লজ শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে পাওয়া যায়, সিম্পল সেন্টেন্সে ক্লজ পাওয়া যায় না। দেখো, ওই দুটি সিম্পল সেন্টেন্সকে নিয়ে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স করে নিয়েছি। হি ক্যান নট গো টু স্কুল বিকজ হি ইজ ইল, এটা কমপ্লেক্স হয়ে গেল। কমপ্লেক্স কী করে চিনবো? লিঙ্কার খুঁজে পেয়ে যাবো। তাছাড়া দুটি ফাইনাইট ভার্ব, একাধিক ফাইনাইট ভার্ব থাকবে। ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ, কী ডিফারেন্স, পার্থক্যটা কোথায়? ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব থাকবে না। ক্লজ কি? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব, ক্লজে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে, থাকতে হবেই। এক্সাম্পল দেখো, হি গিভস মি এ গোল্ড রিং। এ গোল্ড রিং হচ্ছে ফ্রেজ, এখানে কোনো আন্ডারলাইন যেটা করা আছে সেখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, কিন্তু ফ্রেজটাকে দেখো আমরা ক্লজ করে নিয়েছি কীভাবে? হি গিভস মি এ রিং হুইচ ইজ মেড অফ গোল্ড। গোল্ড রিংটাকে করে নিলাম হুইচ ইজ মেড অফ গোল্ড, এবার কিন্তু আমরা ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা হলো ক্লজ। একটা কথা অবশ্যই মনে রাখবে, ফাইনাইট ভার্ব ইজ দ্য মেন ইন্ডিকেশন অফ ক্লজ। Every clause must have a finite verb. Number of finite verbs in a sentence presents the number of clauses in a sentence. ফাইনাইট ভার্ব হচ্ছে প্রধান ইঙ্গিত ক্লজ চেনার জন্য। প্রত্যেক ক্লজে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে সেই সেন্টেন্সে ততগুলো ক্লজ আছে। একটা সেন্টেন্সে মনে করো 4টা ফাইনাইট ভার্ব আছে, তাহলে সেই সেন্টেন্সে 4টা ক্লজ আছে। হোয়াট ইজ ক্লজ? তাহলে ক্লজ জিনিসটা কি? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অফ ইটস ওন বাট ফর্মিং পার্ট অফ এ বিগার সেন্টেন্স। তাহলে ক্লজ কি? ক্লজ হচ্ছে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস, কিছু শব্দ সমষ্টি, যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে, এবং এটা একটা বড় সেন্টেন্সে পার্ট হবে। জাস্ট এটা নিজে কিন্তু একটা সেন্টেন্স নয়, একটা সেন্টেন্সের পার্ট হলো একটা ক্লজ। দেখো এক্সাম্পল দেখো, বলছি ক্রিস কুড নট বাই এ ফোন বিকজ হি ডিড নট হ্যাভ মানি। তাহলে আমরা কী পড়লাম? ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে। তাহলে এখানে কিন্তু দুটো ক্লজ আছে, একটা হচ্ছে ক্রিস কুড নট বাই এ ফোন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমি প্রিন্সিপাল ক্লজকে আন্ডারলাইন করিনি, গোটা ভিডিওতে শুধুমাত্র আন্ডারলাইন করেছি সাবঅর্ডিনেট ক্লজটাকে। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে, সেগুলোকে শুধুমাত্র আমি আন্ডারলাইন করেছি, প্রিন্সিপাল ক্লজগুলোকে আমি আন্ডারলাইন করিনি। তো দেখো, ক্রিস কুড নট বাই এ ফোন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে ক্রিস, এবং প্রেডিকেট কোনটা? কুড নট বাই এ ফোন, এটা হলো প্রেডিকেট। এবং তারপরে দেখো এখানে আবার একটা ক্লজ রয়েছে, কী বলছে? এখানেও দেখো সাবজেক্ট হচ্ছে বিকজ হি, এবং প্রেডিকেট হচ্ছে ডিড নট হ্যাভ মানি। তাহলে এখানে দুটি ক্লজ, একটা সেন্টেন্সের মধ্যে দুটি ক্লজ। আবার তারপরটা দেখো, ইট স্টার্টেড রেইনিং হোয়েন উই হ্যাড প্লেড ক্রিকেট। এখানে কটা ক্লজ আছে? দুটো ক্লজ। কী করে বুঝলাম? স্টার্টেড একটা ফাইনাইট ভার্ব, একটা হ্যাড প্লেড। ঠিক আছে, তাহলে এখানে দুটি ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে এখানে দুটি ক্লজ। তো কোনটা কী ক্লজ? ইট স্টার্টেড রেইনিং, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং এখানে সাবজেক্ট হচ্ছে ইট এবং প্রেডিকেট হচ্ছে স্টার্টেড রেইনিং। এবং পরের ক্লজটা, সেটাতে সাবজেক্ট হচ্ছে হোয়েন উই এবং প্রেডিকেট হচ্ছে হ্যাড প্লেড ক্রিকেট। তাহলে এতক্ষণ অবধি কী বুঝলাম? আমরা বুঝলাম যে একটা
সেন্টেন্সে যতগুলি ফাইনাইট ভার্ব থাকবে সেই সেন্টেন্সে ততগুলি ক্লজ আছে। এবং কি ফাইনাইট ভার্ব হচ্ছে প্রধান ইন্ডিকেশন ক্লজ চেনবার জন্য। ক্লজের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট থাকবে এবং ক্লজ হচ্ছে বড় সেন্টেন্সের একটা পার্ট জাস্ট। তো ক্লজ কত প্রকার? ক্লজ আর অফ 3 কাইন্ডস, 3 প্রকারের ক্লজ হয়। এটা জিনিসটা আমাদের মনে রাখতে হবে। কী কী হয়? একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয় একে। আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। দেখো জিনিসটা ক্লিয়ার হবে, একটু নিচে দেখো। প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজটা কি? প্রিন্সিপাল ক্লজ আর মেন ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তোমরা নামটাতেই বুঝতে পারছো, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, মেন প্রিন্সিপাল। Principal clause or main clause or independent clause is a group of words that can make sense independently in a sentence. Clause বা main clause সেটাই যেটা একটা সেন্টেন্সে সেন্স তৈরি করে ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে, কারো পরোয়া করে না, কেউ থাকলেই কি আর না থাকলেই কি, এ হচ্ছে স্বাধীন। সাবঅর্ডিনেট ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ, নামটা বুঝতে পারছো, is a group of words that cannot make sense independently and depends on main clause to make the sense clear. তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কি? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেটা নিজে সরাসরি অর্থ প্রকাশ করতে পারে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না সাবঅর্ডিনেট ক্লজ একা। এবং এটা কার ওপর নির্ভর করে মনের ভাব প্রকাশ করার জন্য, সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য? মেন ক্লজের ওপর, প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভর করে। যদি প্রিন্সিপাল ক্লজ না থাকে সাবঅর্ডিনেট ক্লজের কোনো মানেই হয় না। তাহলে এখানে কি জানলাম? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেটাই যেটা একা বসতে পারে এবং মনের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? যেটা একা বসতে পারে না, যেটা প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভর করে অর্থ প্রকাশ করে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছি আমি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, কমা ইউ উইল পাস। আচ্ছা ধরে নাও ইউ উইল পাস আছে, যদি শুধুমাত্র আমি এটা বলি ইউ উইল পাস, তুমি পাস করে যাবে, আর কিছু বলা দরকার আছে? ইউ উইল পাস, এটা কিন্তু মনের ভাব প্রকাশ করে দিল, আমি বুঝতে পারলাম কী বলতে চাইছি। আচ্ছা ইউ উইল পাস, ঠিক আছে, আমি বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমি বলি ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, এরপর কথা যদি তোমাকে না বলি আমি, তাহলে তুমি কী বুঝবে? তাহলে কী হবে? যদি আমি কঠোর পরিশ্রম করি তাহলে কী হবে? আমি মোবাইল গিফট পাবো, আমি চকলেট পাবো, আমি পাস করবো, কী হবে? তখন দ্বিতীয় আবার ক্লজটা বলতে হচ্ছে, যেটা হচ্ছে ইউ উইল পাস। এই যে ইফ ইউ ওয়ার্ক হার্ড রয়েছে, সেটা কার ওপর নির্ভর করছে? ইউ উইল পাসের ওপর নির্ভর করছে, হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো, দ্য বয় হু সলভ দ্য প্রবলেম, আই নো দ্য বয় হু সলভ দ্য প্রবলেম। তাহলে আমি যদি সিম্পল বলে দিই আই নো দ্য বয়, যেটা তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যেটা আন্ডারলাইনের মধ্যে আছে সেগুলো কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, যতগুলো এই ভিডিওতে আমি শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজকেই আন্ডারলাইন করেছি, প্রিন্সিপাল ক্লজকে আন্ডারলাইন করিনি, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আন্ডারলাইন করিনি। দেখো আই নো দ্য বয়, যদি শুধুমাত্র বলে দিই আই নো দ্য বয়, আমি বালকটাকে জানি, আর কিছু বলা দরকার নেই, তাহলে এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। আবার যদি আলাদাভাবে বলি, মনে করো হু সলভ দ্য প্রবলেম, যে প্রবলেমটা সলভ করেছিল, কে করেছিল? কোনো মেয়ে করেছিল, কোনো বয় করেছিল, কোনো টিচার করেছিল, কোনো ম্যাম করেছিল, কে করেছিল? তাহলে এই যে রয়েছে হু সলভ দ্য বয়, এটা কার ওপর নির্ভর করছে? আই নো দ্য বয়। যখন আমি আই নো দ্য বয়টাকে বলছি, তখন হু সলভ দ্য প্রবলেমের অর্থ ক্লিয়ার হচ্ছে। তাহলে হু সলভ দ্য প্রবলেম হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ এবং আই নো দ্য বয় হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। আবার একটা দিচ্ছি, দেখো হি ক্যান নট কাম বিকজ হি ইজ ইল। তাহলে সে আসতে পারবে না কেন? বিকজ হি ইজ ইল। যদি আমি শুধুমাত্র বলি বিকজ হি ইজ ইল, তাহলে তোমরা জিজ্ঞেস করবে সে অসুস্থ হওয়ার জন্য কী হয়েছে, সে ডাক্তারের কাছে গিয়েছে, সে স্কুলে যায়নি, কী হয়েছে? তারপর যখন আমি বলবো যে হি ক্যান নট কাম, তখন তোমরা বুঝতে পারবে আচ্ছা তাহলে হি ক্যান নট কাম বিকজ হি ইজ ইল। তাহলে হি ক্যান নট কাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বিকজ হি ইজ ইল হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এরপর আছে কোঅর্ডিনেট ক্লজ, এটা খুবই ইজি। কি বলেছি? হোয়েন টু অর মোর প্রিন্সিপাল ক্লজেস অর মেন ক্লজেস আর জয়েন্ড বাই কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? অ্যান্ড, বাট, অর, ঠিক আছে, এগুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। ইট ইজ কল্ড কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কি
কোঅর্ডিনেট ক্লজ কিছু নয়, শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজ বসে যাবে এবং তাদের মাঝে অ্যান্ড, বাট, অর লিঙ্কারগুলো বসে যাবে, তখন সেটা হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। এক্সাম্পল দিচ্ছি দেখো, হি ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি। তাহলে হি ইজ রিচ যদি বলি, আর কিছু বলা দরকার নেই, হয়ে গেল, এটা তাহলে প্রিন্সিপাল ক্লজ। আবার হি ইজ নট হ্যাপি, সে হ্যাপি নয়, তাহলে এটাও কিন্তু প্রিন্সিপাল ক্লজ, কিছু বলা দরকার নেই, ঠিক আছে। কিন্তু মাঝে কোঅর্ডিনেটেড লিঙ্কার, বাট তাহলে এই লিঙ্কারটা দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করছে, তখন সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আবার একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, সি ইজ অনিতা অ্যান্ড সি ইজ হ্যাপি অ্যান্ড আই নো হার। দেখো তিনটেই কিন্তু ক্লজ যেটা আছে, সি ইজ হ্যাপি, সি ইজ অনিতা, আই নো হার, এগুলো কিন্তু তিনটেই কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এবং এই ক্লজ তিনটে জয়েন হয়েছে দুটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, অ্যান্ড। তাহলে এইভাবে যখন কনজাংশন দ্বারা প্রিন্সিপাল ক্লজ জয়েন হবে, তখন সেটা হবে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা প্রথমে জানলাম ক্লজ কি। ক্লজ জানলাম সিম্পল সেন্টেন্স ক্লজ হয় না, ক্লজ হতে হলে সেটা কমপ্লেক্স বা কম্পাউন্ড হতে হয়, এবং ক্লজ সেটাই যেটাতে একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে, এবং এটা একটা বড় সেন্টেন্সে জাস্ট পার্ট হবে, এটা নিজে একটা বড় সেন্টেন্স নয়, ঠিক আছে। এসো তাহলে ক্লজ কয় প্রকার জানলাম? ক্লজ হচ্ছে তিন প্রকার, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কোনটা? ইন্ডিপেন্ডেন্টলি বসতে পারে, স্বাধীনভাবে বসতে পারে, কারোর ওপর নির্ভর নয় এ অর্থ প্রকাশ করার জন্য। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? যেটা একা বসতে পারে না, যেটা প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভর করে। কোঅর্ডিনেট ক্লজ কোনটা? কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা জয়েন হয়, তখন সেটা হয়ে গেল কোঅর্ডিনেট ক্লজ। এবার দেখো সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজকে নমিনাল ক্লজও বলা হয়, অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজও বলা হয়, অ্যাডভার্ব ক্লজকে অ্যাডভার্বিয়াল ক্লজ বা কোথাও কোথাও কন্ডিশনাল ক্লজও বলা হয়। তো আমরা এই সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে একটু জানবো। দেখো বলেছি, দেখো তোমাদের পরীক্ষাতে যেভাবে আসবে কম্পিটিটিভ এক্সামে, সেটা হচ্ছে দো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি, দিয়ে এইটা আন্ডারলাইন করে দেবে, মনে করো দো হি ইজ রিচ, দিয়ে তোমাদেরকে বলতে বলবে এটা কী ক্লজ বলো, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি প্রিন্সিপাল ক্লজ, এটাই তোমাদেরকে বলতে হবে। তো ভিডিওটা পুরো দেখো, তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। সাবঅর্ডিনেট ক্লজকে তিনটে ভাগে ভাগ করা যায়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে নাউন ক্লজ কোনটা? A noun clause is used in a sentence in the same way as noun may be used. তাহলে কি হলো? নাউন ক্লজ একটা সেন্টেন্সে সেরকমভাবেই ব্যবহার হয় যেরকম একটা পার্টস অফ স্পিচ মানে নাউন যেভাবে সেন্টেন্সে ব্যবহার হয়। নাউন কিভাবে ব্যবহার হয়? আমরা কিভাবে বুঝতে পারি যে কোনটা নাউন? যেমন দেখো বলেছি রাজ ড্রিঙ্কস কফি এভরিডে, তাহলে কীভাবে বুঝতে পারি? তখন আমরা আস্ক দ্য ভার্ব উইথ হু, হোয়াট, হুম দি কোশ্চেন করলে আমরা নাউন পাই বা প্রোনাউন পাই। আমরা জানি প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, তাহলে কোনো অসুবিধা নেই। যেমন দেখো এখানে রাজ ড্রিঙ্কস কফি এভরিডে, রাজ কী করে? ড্রিঙ্কস করে। তাহলে যদি বলি হু ড্রিঙ্কস, তো রাজ, রাজ তাহলে নাউন। হোয়াট ড্রিঙ্কস, ড্রিঙ্কস হোয়াট, ড্রিঙ্কস কফি, তাহলে হোয়াট দিয়ে আনসার পাচ্ছি কফি, তাহলে রাজ আর কফি হচ্ছে নাউন। আবিদ লাইকস চকোলেট ভেরি মাচ, তাহলে হু লাইকস, আবিদ লাইকস। হোয়াট লাইকস, লাইকস হোয়াট, চকোলেট, ঠিক আছে। তাহলে এই দুটি হচ্ছে নাউন। এক্সাম্পলগুলো দেখো, তাহলে আমরা কি জানলাম? সেমভাবেই যখন আমরা প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হু, হোয়াট, হুম দিয়ে কোশ্চেন করব, তখন যদি আনসারটা আমরা আন্ডারলাইন ওয়ার্ডটা পাই, যদি আমরা আন্ডারলাইন সেন্টেন্সটা পাই, তাহলে সেটা হয়ে গেল নাউন ক্লজ। কি বুঝলাম? মানে হচ্ছে দেখো আই নো দ্যাট হি উইল কাম, আই নো হোয়াট, আই নো সামথিং, হোয়াট, নো হোয়াট, দ্যাট হি উইল কাম, তাহলে হয়ে গেল এটা দ্যাট হি উইল কাম হয়ে গেল নাউন ক্লজ। মাই হোপ দ্যাট হি উড রিটার্ন, যদি এটা আন্ডারলাইন থাকে, প্রুভড ফলস, তাহলে প্রুভড, হোয়াট প্রুভড, প্রুভড হোয়াট, প্রুভড সামথিং, কি সামথিংটা কি? দ্যাট হি উড রিটার্ন, তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। ইট ডিপেন্ডস অন হাউ হি উইল ওয়ার্ক, ইট ডিপেন্ডস অন সামথিং, এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে তার পরিবর্তে সামথিং বসিয়ে দেখে নাও, সামথিং হোয়াট, হোয়াট বসিয়ে দেখে নাও, সামথিং বসিয়ে দেখে নাও, ইট ডিপেন্ডস অন সামথিং, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ।
দ্য ম্যান ডিনাইড দ্যাট হি হ্যাড কিল্ড দ্য বার্ড। মানুষটা অস্বীকার করেছিল। কি অস্বীকার করেছিল? ডিনাইড হোয়াট? ডিনাইড সামথিং। সামথিং কোনটা? দ্যাট হি হ্যাড কিল্ড দ্য বার্ড। তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। হু কল্ড মি ইজ স্টিল এ মিস্ট্রিয়াস। তাহলে কি? সামথিং ইজ স্টিল এ মিস্ট্রিয়াস। হোয়াট ইজ স্টিল এ মিস্ট্রিয়াস? হু কল্ড মি। এটা স্টিল এ মিস্ট্রিয়াস। তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। আই নো হোয়ার হি ওয়াজ বর্ন। আই নো হোয়াট? আই নো সামথিং। সামথিংটা কি? সামথিংটা হচ্ছে হোয়ার হি ওয়াজ বর্ন। তাহলে হয়ে গেল নাউন ক্লজ। হি আস্কড মি হোয়েদার আই উড গো আর নট। তাহলে হি আস্কড মি সামথিং। হ্যাঁ, সামথিং পরিবর্তে হোয়াট দিতে দেখো। হি আস্কড মি, আস্কড হোয়াট? আস্কড হোয়েদার আই উড গো অর নট। তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। ভার্বকে সবসময় হু, হোয়াট, হুম দিয়ে কোশ্চেন করবে। যদি আন্ডারলাইন ক্লজটা এর আনসার পাও তাহলে অবশ্যই সেটা কিন্তু নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে বসতে পারে সেন্টেন্সে। কীভাবে দেখো? দ্যাট হি উইল কাম ইজ নোন টু অল। সামথিং ইজ নোন টু অল। ঠিক আছে, নাউন ক্লজ। হাউ হি সলভ দ্য প্রবলেম ইজ আননোন। সামথিং ইজ আননোন। নাউন ক্লজ। আই নো হোয়ার হি ওয়েন্ট। আই নো হোয়াট? হোয়ার হি ওয়েন্ট। নাউন ক্লজ। টেল আস হোয়াট ইউ নো। টেল আস সামথিং। নাউন ক্লজ। দেখো, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, একটা প্রিপোজিশন, এই যে টু, অন, অফ, অ্যাবাউট। নাউন ক্লজ কীভাবে ব্যবহার হয় একটা সেন্টেন্সে অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে? পে অ্যাটেনশন টু হোয়াট দ্য টিচার সেজ। তাহলে পে অ্যাটেনশন টু সামথিং। নাউন ক্লজ। আই নো নাথিং অফ হোয়াট হি নোজ। নো হোয়াট? কী জানি না, যেটা সে জানে। নাউন ক্লজ। দ্য কমপ্লিমেন্ট টু এ ভার্ব, কমপ্লিমেন্ট হিসেবে কীভাবে বসতে পারে? দ্যাট ইজ সামথিং। নাউন ক্লজ। দ্যাট ইজ সামথিং। নাউন ক্লজ। আন্ডারলাইন ওয়ার্ডের পরিবর্তে সামথিং বসিয়ে দাও। ঠিক আছে, দেখো তোমরা নাউন ক্লজ পেয়ে যাবে। ইন অপোজিশন টু এ নাউন, দ্য নিউজ দ্যাট হি টেলস প্লিজেস মি। হোয়াট প্লিজেস? প্লিজেস হোয়াট? দ্যাট হি টেলস, যেটা সে বলেছিল সেটা প্লিজ করেছিল। ইট ইজ রিউমার দ্যাট হি ইজ ডেড। সরি, এটা ডেড হবে। ইট ইজ রিউমার দ্যাট হি ইজ ডেড। হোয়াট ইজ রিউমার? দ্যাট হি ইজ ডেড। আশা করি নাউন ক্লজ সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট নেই। নাউন ক্লজ চিনতে গেলে কী করতে হবে? তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লজে ভার্বকে হু, হোয়াট, হুম দিয়ে কোশ্চেন করতে হবে। যদি সেটার আনসার আন্ডারলাইন ওয়ার্ডটা হয়, আন্ডারলাইন ক্লজটা হয়, তাহলে সেটা অবশ্যই নাউন ক্লজ। আবার অ্যাডজেক্টিভ ক্লজ দেখো, বা রিলেটিভ ক্লজও বলা হয় একে। বলছে অ্যান অ্যাডজেক্টিভ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইং এ নাউন অর প্রোনাউন। সেম ওয়ে, যেরকম একটা সেন্টেন্সে নাউন কাজ করে সেরকম নাউন ক্লজ কাজ করে। একটা সেন্টেন্সে যেরকম অ্যাডজেক্টিভ কাজ করে, একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ক্লজও সেরকমই কাজ করে। কী কাজ করে? যদি আমরা উদাহরণ দিই, হি ইজ এ ব্রিলিয়েন্ট বয়, তাহলে ব্রিলিয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? কারণ এটা নাউন যে রয়েছে দ্য বয়, একে কোয়ালিফাই করছে, এর সম্পর্কে এক্সট্রা কিছু বলছে। দ্য বিউটিফুল গার্ল, এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? এই গার্ল নাউনের সম্পর্কে কিছু জানাচ্ছে এ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা সেন্টেন্সের মধ্যে না অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ নাউনের সম্পর্কে কিছু বলবে। সে সামথিং এক্সট্রা অ্যাবাউট নাউন। যেমন দেখো, দ্য বয় হুম ইউ মিট ইয়েস্টারডে ইজ মাই কাজিন। সেই বালকটা যার সঙ্গে তুমি সাক্ষাৎ করেছিলে আগের দিন, সে হচ্ছে আমার কাজিন। আর সম্পর্কে কিছু বলছে বলো তো? দ্য বয়টা সম্পর্কে এক্সট্রা কিছু বলছে। আর দ্য বয়টা হচ্ছে নাউন। মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজ নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বা নাউন ফ্রেজের সম্পর্কে আরও এক্সট্রা কিছু ডেসক্রাইব করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি আমরা নাউন ক্লজের মতো করতে চাই, যেমন দেখো আগে যেরকম সামথিং বসাচ্ছিলাম, তাহলে এখানে যদি বসাই দ্য বয় সামথিং ইজ মাই কাজিন, অর্থ হচ্ছে? হবে না। এটা নাউন বা প্রোনাউন সম্পর্কে বেশি কিছু বলবে। দেখো, পিপল হু লিভ ইন দ্য গ্লাস হাউস শুড নট থ্রো স্টোনস অ্যাট আদার্স। তাহলে পিপল, এটা পিপলদের সম্পর্কে এক্সট্রা কিছু বলছে। কি বলছে? যে যারা কাচের ঘরে বসবাস করে। কারা? পিপল। নাউন, নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলছে, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য বুক হুইচ হি বট, এই বুকটা সম্পর্কে বলছে। দেখো, দ্য বুকটা নাউন। কি বলছে? দ্য বুক হুইচ হি বট, যেটা সে কিনেছিল। কোনটার জন্য বলছে? দ্য বুকটার জন্য বলছে, দ্য বুকটার জন্য বলছে, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আই ওয়েন্ট টু হিজ ব্রাদার হু প্রমিস টু হেল্প মি। তাহলে হু প্রমিস টু হেল্প মি, যে আমাকে প্রমিস করেছিল সাহায্য করার, কে করেছিল? কার সম্পর্কে বলছে? হিজ ব্রাদার সম্পর্কে বলছে। হিজ ব্রাদার হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। তোমরা দেখো নাউন ক্লজগুলো, সেগুলো কিন্তু নাউনের সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় না। তাহলে কি জানতে পারছি?
If the underlined clause modifies a noun or pronoun, it is an adjective clause undoubtedly. যদি আন্ডারলাইন ক্লজটা নাউনকে বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলে, যদি নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজ ইজ ইন্ট্রোডিউসড বাই রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্বস হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই লিঙ্কারগুলো ব্যবহার হয় বেশিরভাগ সময়, সব সময় নয়, যদিও সেম লিঙ্কার প্রত্যেকটা ক্লজে ব্যবহার করা যায়। তো দেখো এখানে আমাদের ধারণাটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা নাউন ক্লজের সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্যটা বুঝতে পারি। যেমন দেখো আমি দিয়েছি এক্সাম্পল কিছু, আই নো দ্য বয় হু ডিড ইট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার বলেছি আই নো হু ডিড ইট। দেখো এখানে সূক্ষ্ম তোমরা ডিফারেন্সটা দেখো শুধুমাত্র। প্রথম সেন্টেন্সে আই নো দ্য বয় হু ডিড ইট, আমি জানি বালকটাকে যে এটা করেছিল, কার সম্পর্কে বলছে? দ্য বালকটার সম্পর্কে সরাসরি বলছে। দ্য বয় হচ্ছে নাউন, তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখো আই নো হু ডিড ইট, ঠিক আছে, আমি জানি কে এটা করেছিল, এখানে কিন্তু বালকটার কোনো উল্লেখ নেই, সুতরাং এটা কিন্তু নাউনের সম্পর্কে কিছু বলছে না, নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলছে না। এটা কি বলছে? নো হোয়াট, কি জানি, কে এটা করেছিল সেটা জানি। তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। আই নো সামথিং, ইউ নো দ্য রিজন হোয়াই হি ফেল্ড। আবার দেখো এখানে সেম জিনিস, দ্য রিজন নাউন, তাহলে নাউনকে মডিফাই করছে যে তুমি কি জানো কারণটা কেন সে ফেল করেছিল, তাহলে হোয়াই হি ফেল হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ এটা নাউনের সম্পর্কে কিছু বলছে। আবার দ্বিতীয় সেন্টেন্সে দেখো নাউনের সম্পর্কে কিছু বলছে না, ইউ নো হোয়াই হি ফেল্ড, তুমি জানো কেন সে ফেল করেছিল। নো হোয়াট, কি জানো যে সে কেন ফেল করেছে, তাহলে হোয়াই হি ফেল হচ্ছে নাউন ক্লজ। এটা কিন্তু নাউনের সম্পর্কে কিছু বলছে না, এটা ভার্বকে আমরা প্রিন্সিপাল ক্লজে ভার্বকে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করো, এই আনসারটা পাচ্ছি। শো মি দ্য প্লেস হোয়ার হি লিভস, এটা দেখো দ্য প্লেস আছে আগে, মানে প্লেসটা সম্পর্কে কিছু বলছে, নাউনের সম্পর্কে কিছু বলছে। শো মি দ্য প্লেস, আমাকে দেখাও সেই জায়গাটা যেখানে সে বসবাস করে। তাহলে এই যে আন্ডারলাইন ক্লজটা কার সম্পর্কে জিজ্ঞাসা করছে? দ্য প্লেস সম্পর্কে বলছে, ঠিক আছে। আবার নাউন ক্লজটা দেখো, শো মি হোয়ার হি লিভস, শো মি সামথিং, শো মি সামথিং, এটা হয়ে গেল নাউন ক্লজ। আই আস্কড দ্য ওয়ে হাউ হি ডিড দিস, আমি জিজ্ঞাসা করেছিলাম। দ্য ওয়ে, দেখো দ্য ওয়ে সম্পর্কে কিছু বলছে, হাউ হি ডিড দিস। হ্যাঁ, দ্য ওয়ে নাউনকে কোয়ালিফাই করছে, আবার দেখো নাউনকে মডিফাই করছে। আই আস্কড হাউ হি ডিড দিস, তাহলে আস্কড হোয়াট? আই আস্কড সামথিং। আবার দেখো আগের সেন্টেন্সে সামথিং বসাও, আই আস্ক দ্য ওয়ে সামথিং, সেন্টেন্স হচ্ছে না। আবার দেখো আই আস্ক সামথিং, সেন্টেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। আশা করি তোমরা অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে। এবার আছে অ্যাডভার্বিয়াল ক্লজ, যেটা হচ্ছে সবচেয়ে ইজি। Adverbial clause or adverb clause is used as an adverb to modify a verb, adjective and another adverb. সেম জিনিস, যেভাবে একটা অ্যাডভার্ব সেন্টেন্সে বসে ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে, সেম জিনিস একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বিয়াল ক্লজ কী করে? প্রিন্সিপাল ক্লজে ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করে। এবং এখানে দেখো কিছু লিঙ্কার আছে, যেমন দেখো এই লিঙ্কারগুলো তোমরা মনে রাখবে অবশ্যই। অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ ডিনোটস টাইম, অ্যাডভার্ব ক্লজ কী ডিনোট করে? টাইম, টাইম সম্পর্কে কিছু বলবে। টাইমে লিঙ্কার হতে পারে হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, আনটিল। প্লেসের সম্পর্কে বলতে পারে, লিঙ্কার কী হবে? হোয়ার, হোয়ারএভার। কজ বা রিজনের সম্পর্কে বলবে, লিঙ্কার হবে অ্যাজ, বিকজ, সিন্স। রেজাল্ট অর ইফেক্টের সম্পর্কে বলবে, লিঙ্কার হবে শো দ্যাট, দ্যাট, সাজ দ্যাট। পারপোজের সম্পর্কে বলবে, লিঙ্কার হবে দ্যাট, শো দ্যাট। কম্প্যারিজন করবে, ঠিক আছে, লিঙ্কার হবে অ্যাজ, সো অ্যাজ, সাজ অ্যাজ, দেন। কন্ডিশনের সম্পর্কে কিছু বলবে, ইফ, আনলেস, হয়দার। কন্ট্রাস্ট, দো, অলদো। তাহলে কি এটা সময়, প্লেস, রিজন, মানে কারণ, ফল, উদ্দেশ্য, তুলনা, শর্ত বা কন্ট্রাস্ট, বৈপরীত্য সম্পর্কে কিছু বলবে। এছাড়াও এক্সটেন্ট বা ম্যানার সম্পর্কেও বলে। পয়েন্ট টু বি রিমেম্বার্ড, ask the verb with why, when, where, how much, etc. and the answer you get is an adverb clause. প্রিন্সিপাল ক্লজে যে ভার্বটা থাকবে না, তাকে why, when, where, how much দিয়ে কোশ্চেন করো, তাহলে যে আনসারটা তুমি পাবে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তবে বেশিরভাগ সময় কিন্তু এই প্রিন্সিপাল ক্লজে ভার্বটা ইনট্রানজিটিভ বসে, মানে যখন একটা সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ক্লজ থাকবে
তখন তার সঙ্গে যে প্রিন্সিপাল ক্লজটা থাকবে সেই প্রিন্সিপাল ক্লজের ভার্বটা ইনট্রানজিটিভ হবে, সবসময় নয় কিন্তু। যেমন এক্সাম্পল দেখো, আই শ্যাল গো টু ওয়াচ মুভি, গো কিন্তু ইনট্রানজিটিভ। হোয়েন আই ফিনিশ মাই হোমওয়ার্ক, তাহলে দেখো সময় বোঝাচ্ছে, যখন আমি আমার হোমওয়ার্কটা ফিনিশ করব, টাইম বোঝাচ্ছে, তখন আমি কী করতে যাবো, আই শ্যাল গো টু ওয়াচ মুভি। তাহলে আই শ্যাল গো টু ওয়াচ মুভি এটা প্রিন্সিপাল ক্লজ এবং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার দেখো, মাদার পুটস দ্য ফিশ হোয়ার দ্য ক্যাট কুড নট সি ইট, এটা কিন্তু জায়গা বোঝাচ্ছে দেখো, ঠিক আছে। তাহলে মাদার পুটস দ্য ফিশ, মাদার মাছটা কোথায় রেখেছিল, যেখানে ক্যাটটা দেখতে পাবে না, জায়গা বোঝাচ্ছে। অ্যাজ সি ইজ ইল সি ক্যান নট গো টু স্কুল, যেহেতু সে অসুস্থ, হ্যাঁ, কারণ বোঝাচ্ছে। অ্যাডভার্বিয়াল ক্লজ, ইফ ইউ কাম আই উইল গো, শর্ত বোঝাচ্ছে। কন্ডিশনাল ক্লজ আগে বলেছি, ঠিক আছে। দো হি ওয়ার্কড হার্ড হি ফেলড, যদিও সে পরিশ্রম করেছিল সে কিন্তু ফেল করে গিয়েছে। কন্ট্রারি, কন্ট্রাস্ট বোঝাচ্ছে। অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ অনেস্ট, যতটা আমি জানি সে অনেস্ট, ঠিক আছে। এটা এক্সটেন্ট বোঝাচ্ছে। হি উইল ওয়েট ফর হার টিল হি কামস ব্যাক, তাহলে কতক্ষণ পর্যন্ত ওয়েট করবে, যতক্ষণ পর্যন্ত না সে আসে, ঠিক আছে। সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এখানে কিন্তু তুমি দেখো, হ্যাঁ, এই যে আন্ডারলাইনগুলোতে তুমি সামথিং বসিয়ে আর করে মানে হবে না, যদি হয়ে যেত তাহলে সেটা আমরা বলতাম নাউন ক্লজ। বা এখানে দেখো তোমার নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য দিচ্ছে না, তাহলে পার্থক্যটা কী বুঝতে পারলাম। তাহলে নাউন ক্লজ হচ্ছে সেটাই যখন আমরা ভার্বকে হু, হোয়াট, হুম দিয়ে কোশ্চেন করব এবং আন্ডারলাইন ক্লজটা তার অ্যান্সার পাবো, তখন সেটা হবে নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যখন আন্ডারলাইন ক্লজটা কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্কে এক্সট্রা কিছু তথ্য দেবে, যখন তাদেরকে মডিফাই করবে, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এবং বাকি যত কোশ্চেন আছে সবই কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে পড়ে যাবে। যেমন ভার্বকে তোমরা কোশ্চেন করো কেন, কোথায়, কিভাবে, কখন, ঠিক আছে। এটা যে আনসারগুলো পাবো সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের আনসার। হ্যাঁ, ডিফারেন্ট ক্লজেস উইথ দ্য সেম লিঙ্কার, একই লিঙ্কার দিয়ে আলাদা আলাদা ক্লজ কীভাবে হচ্ছে দেখো। যেমন দ্যাট দিয়ে, যে আই নো মানে আই নো সামথিং, দেখো নো হোয়াট, দ্যাট দ্য বুক ইজ অ্যামেজিং। আই নো দ্য বুক, দ্য বুকটা সম্পর্কে বলছে, এখানে কিন্তু দ্য বুক ছিল না, আগের সেন্টেন্সে কি দ্য বুক ছিল না, কিন্তু এখানে এখানে বুকের জন্য কিছু বলেনি। এখানে বুকের জন্য যেটা বলেছে সেটা আন্ডারলাইনের মধ্যেই আছে, কিন্তু আন্ডারলাইনের বাইরে কিন্তু নেই। যে পরের সেন্টেন্সটা দেখো, আই নো দ্য বুক, হ্যাঁ আমি জানি সে বইটাকে, ঠিক আছে। দ্যাট ইজ অ্যামেজিং, যেটা হচ্ছে অ্যামেজিং, বুকটা সম্পর্কে বলছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবং অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা, আই রিড দ্যাট আই ক্যান লার্ন, আমি পড়ি যাতে আমি শিখতে পারি, কারণ ফল বোঝাচ্ছে দেখো, কন্ডিশনাল এটা কিন্তু, এটা দেখো তাহলে কেন আমি পড়ি, যাতে আমি শিখতে পারি, এটা কিন্তু কেন দিয়ে কোশ্চেন করো রিডকে, দেখো আনসার পাবে দ্যাট আই ক্যান লার্ন, তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। যখন ভার্বকে আমরা হু, হোয়াট, হুম দিয়ে কোশ্চেন করব, সেটা আনসার যদি আন্ডারলাইন ক্লজটা হয় তাহলে সেটা হচ্ছে নাউন ক্লজ। যখন আন্ডারলাইন ক্লজটা নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এবং বাকি যা কোশ্চেন প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যখন আমরা কেন, কিভাবে, কখন, কোথায় দিয়ে কোশ্চেন করব, সেটা যে আনসারটা পাবো সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার দেখো হোয়ার দিয়ে, হি নোজ হোয়ার আই লিভ নাও, তাহলে হি নোজ সামথিং, হি নোজ হোয়াট, হোয়ার আই লিভ নাও, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে হি নোজ দ্য প্লেস, হি নোজ দ্য প্লেস, প্লেসটা সম্পর্কে বলছে নাউন, ঠিক আছে। হোয়ার আই লিভ নাও, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ নাউন সম্পর্কে কিছু বলছে। তারপরে দেখো, হি উইল কাম হোয়ার আই লিভ নাও, তাহলে সে আসবে কোথায়, যেখানে আমি বসবাস করি, প্লেস বোঝাচ্ছে, অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়েন, হোয়েন দিয়ে দেখো, উই অল নো সামথিং, উই অল নো সামথিং, ঠিক আছে। তাহলে উইল নো হোয়াট, আবার যদি সামথিং দিয়ে না পাও তাহলে হোয়াট দিয়ে দেখো, উই নো হোয়াট হোয়েন হি উইল রিটার্ন, সেটা আমরা জানি, নাউন ক্লজ। তাহলে উই অল নো দ্য টাইম, আমরা সেই সময়টাকে জানি, এখানে কিন্তু টাইম কি, টাইমটা নাউন অবশ্যই কিন্তু, ঠিক আছে। তো টাইমটা সম্পর্কে কিছু বলছে, হোয়েন হি উইল রিটার্ন, সে কখন আসবে, এই যে টাইমটা, টাইম সম্পর্কে কিছু বর্ণনা করছে, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এই আন্ডারলাইন ক্লজটা কিন্তু টাইম নয়, এই আন্ডারলাইন ক্লজটা যদি টাইম হতো তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হতো, ঠিক আছে। কিন্তু টাইমের সম্পর্কে কিছু বলছে আন্ডারলাইন ক্লজটা, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। উই শ্যাল গো হোয়েন হি উইল রিটার্ন, যখন সে আসবে এটা টাইম বোঝাচ্ছে, যখন সে রিটার্ন করবে আমরা যাব, এটা কিন্তু টাইম, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি তোমরা ক্লাসটাতে বুঝতে পেরেছো।
তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্টে জানাও। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।